নিতেই হবে। সময় তো আছেই, এখনো তো পরীক্ষারই কোনো ডেট দেয় নাই, সুতরাং ইচ্ছা মতো সময় আছে এখনো। না, তোমাদের মনে হয় এপ্রিলের ফার্স্ট উইকের দিকে তোমাদের হওয়ার কথা। 4-1। মানে তোমাদের 4-2 ক্লাস শেষ হওয়ার কথা এগুলা। ও আচ্ছা। আর এসে তো পরীক্ষা দিবা, শুধু এসে তো আর ক্লাস করবো না। ম্যাম প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল হবে তোমার হচ্ছে হয়তো বা থিওরি গুলা নিয়ে মাঝখানে সময় দিবে। ওই যে আমরা যেরকম চাইতাম আগে যে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ভার্সিটিতে বুয়েটে ওনারা থিওরি নিয়ে নেয়, দেন প্র্যাকটিক্যাল ক্লাস হয়, তারপরে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা নেয়। শুধুমাত্র আমরা এরকম যে একসাথে থিওরি প্র্যাকটিক্যাল করে ফেলি, মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আর কি। দেন হচ্ছে অনেক দিন গ্যাপ হয়ে যায়, হয়তো বা প্র্যাকটিক্যাল মনে থাকে না। তোমরা হচ্ছে সেই সুযোগটা পাচ্ছ আর কি। আমরা সবসময় বলে আসতাম যে এরকম হলে বেটার হইতো, যদি আমাদের প্র্যাকটিক্যাল অতটা কঠিন কিছু না। তারপরও তোমার প্র্যাকটিক্যাল তো আসলে থিওরি পড়াশোনা করা হয় না, আর প্র্যাকটিক্যাল তো দূরের থাক। যাই হোক, 16 জন ক্লাস কি শুরু করে দিব? আর তোমরা 16 জনে 17 জনে কি অ্যাটেন্ডেন্স দিতে পারছো না আবার দিব? ম্যাম অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। ওকে, আমি আবার দিচ্ছি। আচ্ছা, তোমাদের সবাই ক্লাস করতে পারতেছো তো নাকি? জি ম্যাম, ক্লাস তো করেই সবাই মোটামুটি। মানে নেটওয়ার্ক, বাসার নেটওয়ার্ক বা ফোন সবারই তো হচ্ছে অ্যাভেলেবল নাকি, অ্যাক্সেস আছে তো? অ্যাক্সেস আছে, নেটওয়ার্কের জন্য একটু সমস্যা হয় মাঝে মধ্যে। না মানে অনেক ব্যাচে আমি খেয়াল করছি লেভেল 3 তে মনে হয় একটা ছেলে টোটালি কোনো ক্লাসে করতে পারে নাই। আবার ফুড সেফটি ম্যানেজমেন্টেও দেখলাম একটা ছেলে ক্লাস করতে পারে না। না মানে ম্যাম, টোটালি নাকি আমাদের কোনো আমাদের নেট এখন নাই। পর্যন্ত এই ধরনের সমস্যা হয়েছে কারো এরকম শুনি নাই। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দেই। আর সবাই মোটামুটি খাতা কলম বের করো, কারণ আমার স্লাইডে কম ইনফরমেশন আছে, মুখেই বলতে হবে বেশি। তোমাদের সুগারের ব্যাপারটা হচ্ছে যে যে বইটা ফলো কর, ওই বইটা অ্যাভেলেবল না, সফট কপি হার্ড কপি তো এত লেকচার আসলে প্রিপেয়ার করা, স্লাইড করা পসিবল হয় না। ম্যাম সফট কপি অ্যাভেলেবল না, না, শুধু হার্ড কপি? হার্ড কপিও আমার কাছে এখনো নাই, স্যারের কাছে আছে। তাহলে ম্যাম আমরা কোত্থেকে পড়বো? তোমরা হার্ড কপি থেকে পড়বা, আর আমি তো হচ্ছে বইটাই ফলো করব। মেইন যে ইনফরমেশন সেগুলো তো আমার স্লাইডে থাকবেই, আর বাকি যতটুকু ইনফরমেশন সেগুলো তো আমি মুখে বলবোই। সো ক্লাস করলে তো তোমাদের, আমাদের তো ক্লাস ভালো করে করলে আসলে শীটপত্র বা বইপত্র সেরকম প্রয়োজন হয় না, মানে আমি যতটুকু জানি আর কি। আর যেটার জন্য প্রয়োজন হয় সেটা তো স্যারেরা বলেই দেয়, রেফারেন্স তো দিয়েই দেয়া হয় জি ম্যাম। যে এই টপিকটা যতটুকু পড়ানো হয়েছে তার থেকে আরো বেশি এলাবোরেট করে পড়তে হবে, সো এখান থেকে পড়ে নিও। জি ম্যাম। ওকে, আমি ক্লাস শুরু করে দিলাম। আর কেউ অ্যাটেন্ডেন্স দিতে না পারলে বলো, আমি লাস্টের দিকে হচ্ছে না হয় আবার দিয়ে দিবনি একবার। সুগার ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুবই সহজ একটা সাবজেক্ট। এক্সটেনশনে মূলত হচ্ছে হয়তো বা কঠিন লাগবে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। এক্সটেনশন পরীক্ষা দিতে গিয়ে আমার হচ্ছে কোনো মতে শুধু পয়েন্ট গুলা মনে ছিল, আর কিচ্ছু মনে ছিল না। আমি মানে মনেই করতে পারতেছিলাম না, এত বড় সিলেবাস ছিল, কি কি পড়ছি কি কি না পড়ছি কি লিখবো, মানে পুরা খারাপ অবস্থা ছিল আর কি। এর থেকে এক্সটেনশন ভালো, আমাদের ইঞ্জিনিয়ারিং গুলাই ভালো, সরি মানে সুগারই ভালো এক্সটেনশন না নিয়ে। জি ম্যাম, নিতে আমরাও পারো। এই চিন্তা ভাবনা করেই সুগার ইঞ্জিনিয়ারিং নিলাম। ম্যাম তারপর ডেফিনেশন গুলো ওগুলো তো মনেই থাকে না, একটা হ্যাঁ, ডেফিনেশন মনে রাখতে পারতাম না।
ডেফিনেশন মনে থাকে বা ডেফিনেশন কে দিছে সেটা মনে থাকে না। ম্যাম আমার ডেফিনেশনই মনে থাকতো না। কারণ হচ্ছে বিশেষ করে ওটা ডেফিনেশন দিক খেয়াল রাখতে গিয়ে যেটা হয়তো ডেফিনেশন আমি লিখতে পারতাম কিন্তু কে লিখছে ডেফিনেশন সেটার নাম আমার মনে থাকতো না এবং সেটা পুরো জিরো। কারণ আমি যদি রাইটারের নামটাই না লিখতে পারি তাহলে আমার ডেফিনেশন লিখে লাভ কি? আর সেটা তো যেরকম আছে সেরকম লিখতে হবে, ওটা আসলে সো টাফ। কারণ আমরা হচ্ছে যারা পড়ে আসছে তোমার এগ্রিকালচার কিন্তু পুরাটাই ওদের ওই বেস্ট, তো ওরা জিনিসগুলো পারবে। এগ্রিকালচার যে তোমরা হচ্ছে এই পড়ছো না, এগ্রি কেমিস্ট্রি এই সেই, ওগুলা কিন্তু ওদের ব্যাপারগুলো কিন্তু মোটামুটি ওই মুখস্থ টাইপেরই আর কি। তো ওরা পারে এই জন্যই মনে হয়, আর আমাদের জন্য আসলে টাফ। আর তোমাদের তো মনে হয় এক্সটেনশন শুধু কম্পালসারি মনে হয় এক্সটেনশন রাখেই নাই নাকি? ম্যাম এক্সটেনশন আমাদের 50% স্টুডেন্ট এক্সটেনশন নিচ্ছে। তাই? জি ম্যাম। আমাদের সময় ছিল না এক্সটেনশন। ম্যাম আমাদের আগেও 2 বছর অফ 3 বছর অফ ছিল, কিন্তু আমাদের ব্যাচ থেকে আবার চালু হয়েছে। আমাদের ছিল, আমাদের দিছিল, আমাদের প্রবলেমটা করছে স্টুডেন্টরা। তারা হচ্ছে প্রথমে তারা সবাই সুগার নিছে, অনেকেই নিছে আর কি সুগার। তারপরে যখন শুনলো যে কামরুজ্জামান স্যার সুগার ক্লাস নিবে, ভয় পায় তারা সুগার নিবে না। কেউ গিয়ে ধরো সকালে লিখে আসে এক্সটেনশন, বিকালে লিখে সুগার, মানে সবাই খুবই কনফিউজড। এক্সটেনশনও ভয় পায়, এদিকে কামরুজ্জামান স্যারকেও ভয় পায়। তো এরকম একটা অবস্থার কারণে দেন হচ্ছে স্যার কামরুজ্জামান স্যারই হেড ছিল, পরে স্যার রাগ করে বাদ দিয়ে দিছে সুগার, সরি মানে এক্সটেনশন। আচ্ছা, তোমাদের এই সুগার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে মূলত তোমরা যেটা পড়বা মানে স্পেসিফিক ফুড নিয়ে, ফুড আইটেম নিয়ে কিন্তু হচ্ছে এর আগে পড়ো নাই সম্ভবত। একটা সাবজেক্ট দেখো পুরো একটা স্পেসিফিক ফুড আইটেম সুগার, এটাই মনে হয় নতুন কোনো, মানে নতুন আর কি। তো এরপরে মাস্টার্স লেভেলে গিয়ে আরো পড়বা জাস্ট পোস্ট হারভেস্ট, যেমন এই যে পোস্ট হারভেস্ট টেকনোলজির ক্ষেত্রেও হচ্ছে ওটা একটা টেকনোলজি, ওটা একটা স্পেসিফিক সাইট চলে আসে আর কি। তো মূলত বেসিক তোমাদের হচ্ছে লেভেল 3 পর্যন্ত ওভারঅল সবকিছু পড়ানো হয়। দেন লেভেল 4 তোমরা তো এখন আসলে যা পড়ার শেখার এই লেভেল 4 পর্যন্ত, 4-2 পর্যন্তই শেষ। আর আর তারপরে মাস্টার্স লেভেলে গিয়ে এগুলারই হচ্ছে জাস্ট ইলাবোরেট কিছু কিছু জিনিস পড়বা, আরো ডেপথ কিছু জিনিস আসবে। বাট পড়াশোনা কিন্তু শেষ, অনেক কিছু করছো। যদি দেখতে যাও আর কি, পেছনের দিকে তাকাইতে যাও, যদিও দেখা গেছে যে লেভেল 2 পর্যন্ত ক্লাসই পাইনি খুব একটা, আমাদের ফুডের কি পড়ছি, কয়টা সাবজেক্ট পড়ছি এই সেই, দেখো লেভেল 3-4 কত সাবজেক্ট পড়ে ফেলছি। এখন কিন্তু নিজের মনে হয় যে হ্যাঁ, মনে হয় না যে হ্যাঁ আমরা ফুড ইঞ্জিনিয়ার, ফুডের কিছু জানি। আর একটু মনে তা না, মনে হয় না। মানে এগুলো তো অনেক পুরনো টেকনোলজিতে আমরা এখনো মানে যেগুলো এখন পর্যন্ত যেমন আমরা জানি মানে যেগুলো করি ইউজ করি সব তো পুরনো টেকনোলজি, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল শোনো, টেকনোলজির সাথে তো আমরা এখনো মানে ইন্ট্রোডিউসই হয়নি মানে এটার জন্য তো তোমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টই আছে। জি ম্যাম। ম্যাম এখন পর্যন্ত খালি মনে হয় যে প্লাঙ্কস ইকুয়েশন আর ফ্রিজিংই পড়তে আছি 4 বছর থেকে। না, এগুলার অ্যাপ্লিকেশন তোমরা পড়বা যখন ইন্ডাস্ট্রিতে অ্যাটাচমেন্টে যাবা, তখন দেখবা যে তোমরা আসলে কত কিছু পড়ছো। ইন্ডাস্ট্রি যে চলতেছে সবকিছুই তোমরা মোটামুটি জানো, সবগুলা টপিকসে তোমাদের কভার দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রিতে গেলে বা যখন টিআইসি এ যাবা, টিআইসি এর ট্রেনিংটা করবা, ইন্ডাস্ট্রিতে যখন যাবা তখন মনে হবে হ্যাঁ এই টার্মটা আমি শুনছি, এটা আমি শুনছি। শোনা পর্যন্ত তো কি হয় জানো, যে টার্মটা একদম নতুন একটা টার্ম শোনা আর একটা টার্ম শুনে যাওয়া, এর ভিতরে অনেক ডিফারেন্স। টিআইসি এ যে আমরা পড়াশোনা করছি ওখানে গিয়ে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ এটা তো পড়ছি, এই জিনিসটা তো এইভাবে এইভাবে এরকম ব্যাপারগুলো ছিল, কিছু কিছু নতুন ছিল, ছিল না তা না। কিন্তু তখন গিয়ে তোমাদের ভেতরে হচ্ছে নিজেদের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে, হ্যাঁ আসলেই আমরা হচ্ছে মানে গ্রাজুয়েট করার মতো অবস্থানে আছি। আমরা আসলে মাস্টার্স মানে অনার্স পাসটা করলে আমরা বলতে পারবো হ্যাঁ আমরা এই সাবজেক্টে গ্রাজুয়েট, এই টপিকস গুলো এই জিনিসগুলো আমরা জানি। কারণ ধর একটা ইন্ডাস্ট্রি চলতেছে, সেটা তো নিশ্চয়ই একটা ইন্ডাস্ট্রিতে কি পরিমাণে হচ্ছে তোমার এমপ্লয়ি আছে, কি পরিমাণ টেকনোলজি ইউজ করা হচ্ছে। তো তুমি যখন হচ্ছে ডেইরি সেক্টরে যাবা, ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে যাচ্ছ, বিভিন্ন সেক্টর গুলো আছে, সেক্টর গিয়ে যখন তুমি দেখবা
সেই পাস্তুরাইজেশন, স্টেরিলাইজেশন, এই টার্মগুলো তোমাদেরকে আরো সুন্দরভাবে মানে ধরে দেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশন দেখবা, কারণ এই টার্মগুলাই তো তোমার ফুডের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই প্যাকেজিং দেখতেছো, তোমরা কিন্তু প্যাকেজিং একটা ফুল সাবজেক্ট পড়ে আসছো, সেই সেফটি সেনসেশন দেখতেছো, হ্যাচাপ দেখতেছো। দেখো হ্যাচাপ মানে এই হ্যাচাপ প্ল্যান তোমাদের হচ্ছে এবার তো মনে হয় ইয়েও আছে, হ্যাচাপ প্ল্যানও আছে তাই না? হ্যাচাপের একটা কি সাবজেক্ট, তার নাম কি ছিল? কোয়ালিটি। ম্যাম কোয়ালিটি কন্ট্রোল। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোলে তোমরা হচ্ছে একটা স্পেসিফিক ফুড আইটেমের পুরো হ্যাচাপই করে ফেলতেছো। সিসিপি ওরা তো এগুলাই মেনটেন করে, এই জিনিসগুলাই তোমাদের ওভারঅল সবকিছু করা হয়ে গেছে অলরেডি। এখন শুধু সেটার হচ্ছে ইমপ্লিকেশনটা বাকি। জিনিসগুলো যখন এই জন্যই মানে আমাদের হচ্ছে 10 দিন 5 দিন হোক, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে, অনেকে বলে যে কি দরকার এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট দিয়ে, তো হচ্ছে আমাকে আরো একটা সেমিস্টার লস করে ফেলতেছে এই সেই জিনিসগুলো। কিন্তু অ্যাটাচমেন্টটা না আমাদের দরকার, আসলেই দরকার। কারণ আমরা হচ্ছে ওই যে যেমন তোমাদের মনে হইলো যে সেই প্লাঙ্কস ইকুয়েশন ছাড়া কি করছি। দেখো এই যে আমি যখন বললাম পাস্তুরাইজেশন, স্টেরিলাইজেশন, প্যাকেজিং, হ্যাচাপ, সিসিপি, এগুলো পড়ছো তো? এগুলাই তো মানে এই জিনিসগুলাই, এগুলাই বেসিক, এগুলাই আসলে মেইনলি। কারণ তোমাকে যে তোমার আমাদের মেইন কাজগুলা কি আসলে? ফুড রিলেটেড যাবতীয় কিছু, ফুড প্রসেসিং, ফর্টিফিকেশন, ফুড ডেভেলপমেন্ট, এর ভেতরেই যা যা আছে সবকিছু নিয়ে আমাদের। সো আমরা এই ডেভেলপমেন্ট করার জন্য যেটা দরকার সেই নলেজ আমাদের আসছে। প্রসেসিং এর জন্য কি কি টেকনোলজি ইউজ করা উচিত, কি কি ইউনিট অপারেশন আছে, এগুলো আমরা এখন জানি। যে প্রত্যেকটা ইউনিট অপারেশনে কি কি মানে হ্যাচাপ প্ল্যান করতে কি করতে হবে, কি কি সিসিপি আমাদের দেখতে হবে, এই জিনিসগুলো আমরা হচ্ছে এখন জানি, মোটামুটি আমরা জানি। যে আমাদের যদি আমাদের হচ্ছে ইউনিট অপারেশনের ক্ষেত্রে যেরকম যে মাইক্রো অর্গানিজম, এই স্টেপে আমাদের মাইক্রো অর্গানিজম হচ্ছে রিমুভ করতে হবে এরকম, সেটার জন্য আমাদের কি কি সিসিপি হতে পারে, কোন মাইক্রো অর্গানিজমের জন্য কি টেম্পারেচার, কতটুকু টাইম রাখতে হবে, এগুলো কিন্তু ফুড মাইক্রোবায়োলজিতে মোটামুটি পড়ে আসছে। এবং মাইক্রোবায়োলজি, জেনারেল মাইক্রোবায়োলজি একটা সাবজেক্ট পড়ে আসছে। সো মানে ওভারঅল অনেক কিছু হয়ে গেছে। তোমরা যখন ইন্ডাস্ট্রিতে যাবা দেখবা তোমরা মাইক্রোবায়োলজি যতটুকু জানো, ইন্ডাস্ট্রিতে যারা হচ্ছে ওই যে মাইক্রো অর্গানিজম নিয়ে কাজগুলো করে, স্টেরিলাইজার নিয়ে কাজগুলো করতেছে, তাদের থেকে তোমরা অনেক ভালো কিছু জানো দেখবা। মানে আমি নিজে দেখছি আর কি এই জিনিসটা। এর একটা কারণ হইতে পারে যে আমার হচ্ছে ফুড মাইক্রোবায়োলজির প্রতি আলাদা একটা অ্যাফিনেশন ছিল, মানে আমার ভালো লাগতো মাইক্রোবায়োলজি, ফুড মাইক্রোবায়োলজি টাইপ জিনিসগুলো পড়তে। কোনো ভাইবা যাওয়ার আগে হচ্ছে আমি প্রথমে যে সাবজেক্ট নিয়ে বসতাম সেটা হচ্ছে ফুড মাইক্রোবায়োলজি পড়বো আমি, আমার ওটা পড়তে খুব ভালো লাগতো। তো ওই জিনিসগুলো দেখবা যে তাদের থেকে তোমরা অনেক ভালো জানো, তখন তোমাদের ভিতরে কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমরা এই জব করার জন্য এখন উপযুক্ত, আমাদের এখন নিতে পারে। কিন্তু তারপরেও দেখবা তারা ডিপ্লোমা নিয়ে বসে আছে, তোমাদের তুলনায় তারা কিচ্ছুই জানে না ডিপ্লোমার, কিন্তু তাদেরকে নিয়ে বসে আছে। যাই হোক, সুগার ইঞ্জিনিয়ারিং, স্পেসিফিক সুগার, এই তোমার ফুড নিয়ে তোমরা পড়বা, এই একটা ফুড আইটেম নিয়ে। সুগার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বিভিন্ন স্টেপস, যে স্টেপস গুলো আছে, আরো কিছু নতুন নতুন স্টেপস এখানে তোমাদের অ্যাড হইতে পারে, বাট ওই যে মেইন স্টেপস ইভাপোরেশন, ফিল্ট্রেশন, সেন্ট্রিফিউগেশন, এগুলো তোমরা পড়ে আসছো। তো এগুলারই হচ্ছে আরো ইলাবোরেটলি পড়ানো হবে। এবং স্পেসিফিক সেটা কি সুগারের ক্ষেত্রে কিভাবে কি করা হয়, এই সুগার প্রোডিউসের ক্ষেত্রে বাই প্রোডাক্টস গুলা কি কি মানে প্রোডিউস হচ্ছে, এবং এটার হচ্ছে আমাদের মানে আমরা কিভাবে এটা ইউজ করতে পারি আরো ভালোভাবে, বিভিন্ন প্রপার্টিস। তো এই জিনিসগুলাই হচ্ছে এই সাবজেক্টে আলোচনা করা হবে। কিছু ম্যাথ আছে, যেমন একটা ইভাপোরেশন যে ইউনিট অপারেশনটা আছে এখানে, তো ইভাপোরেশনের তোমার বিরাট বড় একটা ম্যাথ আছে, একটা দুই তিনটা ম্যাথ আছে আর কি, মোট একটা ম্যাথ মনে হয় বেশি বেশি আসে আর কি, এরকম কিছু একটা অনেক বড় একটা ম্যাথ আছে, মানে ওটা করতে আধা ঘন্টা লাগে। যাই হোক, শেষ ওভারঅল ধারণা দিয়ে ফেলছি সুগারের, খুবই মানে আই থিঙ্ক তোমাদের মনে হবে যে এটা সহজ। সৌরভ স্যার হচ্ছে আমাদের সৌরভ স্যার সুগারের তোমার আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করছি, আর এমনি থিওরি করছে ইকবাল স্যার, কামরুজ্জামান স্যার। তো স্যার তো আর অনেক গুছানো পড়ান, সৌরভ স্যার যতটুকুই পড়ান স্যারের পড়াশোনা অনেক গুছানো। আই থিঙ্ক সাবজেক্ট তোমাদের অনেক সহজ হয়ে যাবে।
কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, শুরু করি আমি। সুগারের মেইন যে সোর্স, সুগারটা আসতেছে, সোর্সটা হচ্ছে সুগার ক্যান অথবা সুগার বিট। তো সুগার ক্যান থেকে যখন আমাদের ইনিশিয়ালি সুগার ক্যান জুস করতেছি এক্সট্রাকশন করে, ব্যাগাসটা হচ্ছে ফেলে দেয়া হয়, কারণ আমাদেরও হচ্ছে ব্যাগাস দিয়ে তো কোনো কাজ হবে না, ওটা বাই প্রোডাক্ট হিসেবেই থাকে। তো সুগার ক্যান জুস থেকে বিভিন্ন অপারেশন, বিভিন্ন ইউনিট অপারেশনের মাধ্যমে, অথবা তোমরা বলতে পারো যে সুগার ক্যান থেকে বিভিন্ন ইউনিট অপারেশনের মাধ্যমে সুগার আসতেছে, ফাইনালি আমরা সুগার পাবো। এখানেও সুগারের একটা জিনিস যে আমরা র সুগার, রিফাইন সুগার অনেক নাম শুনছি। তো রিফাইন সুগার হওয়ার আগে র সুগার হয়। তো আমরা যদি রিফাইন সুগার পেতে চাই, ফাইনালি দুইটা মানে মোটামুটি যেসব মেইন তোমার হচ্ছে ইউনিট অপারেশন, এগুলা হচ্ছে দুইটা করে হচ্ছে স্টেপ হচ্ছে। প্রথমে সুগার ক্যান থেকে র সুগারে আসবে, দেন র সুগার থেকে রিফাইন সুগার আসবে। তো কিছু কিছু স্টেপস এই জায়গায় ওভারল্যাপিং হয়ে যায়, দুইবার করে করতে হয়। তো যাই হোক, র সুগারের ক্ষেত্রে যেটা, র সুগারে কিছু ইম্পিউরিটিস থাকে, আবার কালারটা ব্রাউন থাকে। রিফাইন সুগারের ক্ষেত্রে একদম হোয়াইট হয়ে যায়, কালার রিমুভ করা হয় এবং কোনো প্রকার ইম্পিউরিটিস থাকে না। এখানে তোমাদের হচ্ছে কিছু কম্পোজিশন আছে, সুগার ক্যান জুস এবং রিফাইন সুগার, এগুলার কিছু কম্পোজিশন। তো সুগার ক্যানে দেখো ওয়াটার পার্সেন্টেজটা কম, সুগার ক্যান জুসে ওয়াটার পার্সেন্টেজ বেশি। বেশি তো এটা সিম্পলি হওয়ারই কথা, কারণ যখন এক্সট্রাকশন করা হয়, মিলিংটা করা হচ্ছে, তখন আলটিমেটলি ব্যাগাসটা চলে যাচ্ছে, মানে এর উপরে যে উপরে ছালটা থাকে সেটাও তো চলে যাচ্ছে নাকি? জি ম্যাম। আলটিমেটলি আমরা শুধু লিকুইডটুকু পাচ্ছি। তো লিকুইডটুকু যখন পাচ্ছি, তো ওয়াটারের পার্সেন্টেজ ওই জায়গায় কম হবে। মানে এই জিনিসটা কি, মানে এটা বুঝছো তো? জি ম্যাম। জি জি। রিফাইন সুগারের ক্ষেত্রে কোনো প্রকার ওয়াটার থাকবে না, সুক্রোজের একটা অ্যামাউন্ট দেয়া আছে, সুক্রোজের অ্যামাউন্ট রিফাইন সুগারের সব থেকে বেশি পরিমাণে থাকে। রিডিউসিং সুগার, সুক্রোজ কি রিডিউসিং না নন রিডিউসিং? নন রিডিউসিং। এই রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার, সুক্রোজের অ্যামাউন্টটা তোমার ভেরি করতেছে সুগার কেনের ম্যাচুরিটিটা কেমন, ট্রান্সপোর্টেশন কিভাবে কি করা হচ্ছে, অ্যামাউন্ট ভেরি করে। মানে ভ্যারাইটি তো আছেই, ভ্যারাইটি অনুযায়ী ভেরি করতেছে, তারপরও ম্যাচুরিটি এবং ট্রান্সপোর্টেশনের উপরও সুক্রোজের অ্যামাউন্ট ভেরি করে সুগার ক্যান জুস এবং রিফাইন্ড সুগারের ক্ষেত্রে। তো রিডিউসিং সুগারের অ্যামাউন্ট বলা আছে, রিডিউসিং সুগার ক্যান জুস এবং রিফাইন্ড সুগারে থাকতেছে না অর্গানিক ম্যাটার, ইনঅর্গানিক, নাইট্রোজেনাস, অ্যাশ, মিনারেলটা হচ্ছে তোমার সুগার ক্যান এবং সুগার ক্যান জুসে থাকবে না। এই যে তোমাদের সামনে একটা টেবিল আছে, এই টেবিলটা ওভারঅল মোটামুটি সব পরীক্ষাতেই আসে, যে কম্পোজিশন সুগার ক্যান জুস এবং রিফাইন্ড সুগারের কম্পোজিশন লিখো। আবার অথবা ধরো হচ্ছে এরকম ভাবে একটু লেখা হইতে পারে যে এগুলোর ভেতরে ডিফারেন্স বলো, স্পেসিফিক কিছু কিছু ডিফারেন্স থাকবে। তাছাড়াও কিন্তু হচ্ছে যখন আনকমন কিছু কোশ্চেন আসে ডিফারেন্স থাকে, তখন কিন্তু তোমরা দেখো প্যারামিটার গুলা, এই বিভিন্ন কম্পোজিশন গুলো দিয়েও কিন্তু ডিফারেন্স লিখতে পারবা। তো এই জন্য হচ্ছে প্রতিবারই যে সরাসরি তোমার হচ্ছে কম্পোজিশন আসে, কম্পোজিশন টেবিল হিসেবে লিখে দেয়া হয়, এবার নাও আসতে পারে, এবার একটু ঘুরাইও দিতে হতে পারে, একটু চেঞ্জ গুলা লিখো। তো কম্পোজিশন প্যারামিটার উপর বেসিস করে কিছু কিছু চেঞ্জ লিখতে পারো, আরো কিছু এক্সট্রা জিনিস তোমাদের অ্যাড করে লিখতে হবে। অর্গানিক ম্যাটারের ভেতরে থাকে প্যাকটিন, কালারিং এজেন্ট। তোমরা কি লিখতেছো? জি ম্যাম। ইনঅর্গানিক ম্যাটারে থাকে সল্ট, মাইক্রোনিউট্রিয়েন্টস, ফসফেট, সালফেট। নাইট্রোজেনাস বডিতে মূলত অ্যামোনিয়া এবং হচ্ছে অ্যামোনিয়ামটাই থাকে। আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে সুগার মূলত হচ্ছে, কিছু সুগারের নাম বলো তো, সুগার কোনগুলা? বায়োকেমিস্ট্রি পড়ছো তো নাকি? গ্লুকোজ, সুগার ফ্রুক্টোজ, এগুলো মিষ্টি জাতীয় কার্বোহাইড্রেট কে বোঝায়? গ্লুকোজ, ফ্রুক্টোজ সামথিং এগুলাই, সুক্রোজ। ল্যাকটোজ।
মিল্কের সুগারের নাম কি? ল্যাকটোজ। ল্যাকটোজ। ওকে, সুগারের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে সুগারের এখন সুগারের সাবস্টিটিউট ইউজ করা হয়, আর্টিফিশিয়াল সুগার যেটাকে বলা হচ্ছে। স্যাকারিন। স্যাকারিন, অ্যাসপার্টেম, সুক্রালোজ। এবং এই আর্টিফিশিয়াল সুগার কোনো প্লান্ট সোর্স থেকে আসতেছে না, কেমিক্যালি হচ্ছে ল্যাবে হচ্ছে এটা প্রিপেয়ার করা হয়। আর্টিফিশিয়াল সুগার যাদের হচ্ছে কার্বস দরকার নাই, কোনো প্রকার ক্যালোরি যাদের দরকার নাই, তারা আর্টিফিশিয়াল সুগারটা খাচ্ছে। এবং যাদের ব্যাপারটা হচ্ছে অনেক বেশি সুইটনেস দরকার, অনেক বেশি মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে, এত সুগার যদি খাওয়া হয়, অনেক বেশি মিষ্টি পছন্দ করে, বাট এত সুগারই খাওয়া হচ্ছে যে কার্বোহাইড্রেট পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার তোমার সুগারের ক্ষেত্রে কিন্তু যে ক্যাভিটির একটা বিষয় থাকে, দাঁত নষ্ট হয়ে যায়, তো এই ক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে আর্টিফিশিয়াল সুগার গুলা ইউজ করা হচ্ছে। কিন্তু আর্টিফিশিয়াল সুগারেরও তো অবশ্যই হচ্ছে নেগেটিভ পজিটিভ সবকিছু সাইডই আমরা জানি। আর্টিফিশিয়াল সুগার অনেক ক্ষেত্রে কি হয়, ক্যান্সারের কারণ হয়ে যায়। স্যাকারিন হচ্ছে সুক্রোসের 300 টাইমস বেশি হচ্ছে তোমার সুইটনেস দেয়। এই জিনিসগুলা তোমাদের হচ্ছে আসে, যে ভাই আসে যে আর্টিফিশিয়াল সুগারের ক্ষেত্রে স্যাকারিনের হচ্ছে সুইটনেস কিরকম হতে পারে। এটা ভাইবার কোশ্চেন, পরীক্ষায় আসবে না। স্যাকারিন থাকবে হচ্ছে সুক্রোসের 300 টাইমস, অ্যাসপার্টেম হচ্ছে 200 টাইমস, সুক্রেলোজ 600 টাইমস। লিখছো? কেউ না কেউ হচ্ছে ভাইবা বোর্ডে এই কোশ্চেনটা ফেস করবা, যে বলো তো দেখি মানে অ্যাসপার্টেমেরও হচ্ছে সুইটনেসটা কেমন হইতে পারে। এখানে সুক্রোজটা হচ্ছে তোমার মানে সুগারের ভেতরে সুক্রোজের সুইটনেসটা বেশি, সেই সুক্রোজ থেকেও আর্টিফিশিয়াল সুইটনেস গুলো সুক্রোজের থেকেও অনেক বেশি। সো এখানে সুক্রোজটাকে মেইন ধরে কত গুণ বেশি সেটা বলা হয়েছে, জাস্ট মানে আপেক্ষিক তুলনা করা অর্থে বলানো মানে দেখা হয়েছে। র সুগারটা সরাসরি তোমার সুগার বিট থেকে প্রডিউস করা হচ্ছে, এবং এই র সুগারটা হচ্ছে মধ্যম স্টেজ, যেখান থেকে রিফাইন সুগার প্রডিউস করা হয়। ফার্দার প্রসেসিং এর মাধ্যমে রিফাইন সুগার আসে। এখানে যে রিফাইন সুগার আসে র সুগার থেকে, র সুগারকে মেল্টিং করে ক্লারিফিকেশন করে তারপরে আবার তোমার হচ্ছে ক্রিস্টালাইজেশন, বিভিন্ন স্পেসিফিক কিছু স্টেজ আছে সামনে তোমরা পাবা আর কি। এই বিভিন্ন ফার্দার এই সব প্রসেসিং এর মাধ্যমে রিফাইন সুগার করা হয়। এখানে দেখো র সুগারের হচ্ছে একটা ডেফিনেশন, স্মল একটা ডেফিনেশন আছে, ইচ্ছা করলে তোমরা হচ্ছে লিখতে পারো। মানে ধরো যে বলা হচ্ছে যে র সুগার প্রসেসিংটা, ম্যানুফ্যাকচারিং প্রসেসটা ডিটেলসে লিখো, তো সেক্ষেত্রে কি করবে, একটা ফ্লো চার্ট দিবা, ফ্লো চার্টের বিভিন্ন স্টেপস গুলো আছে, স্টেপস গুলো এলাবোরেটলি তোমরা লিখবা। তো কেউ যদি হচ্ছে র সুগারের ডেফিনেশনটাও দিয়ে দেয় এই জায়গায়, তাহলে তার লেখাটা আরেকটু অ্যাট্রাকটিভ হবে, হয়তো বা সে 1 নাম্বার বা 0.5 বেশিও পেতে পারে। এখন মনে হয় অনেকে চিন্তা করতেছো আমার হচ্ছে 0.5 বেশি পাওয়ার জন্য এই ডেফিনেশন মুখস্থ করার দরকার নাই নাকি? না আমি এটা চিন্তা করতেছি না। করতেছো না? আমি হলে তো করতাম সবার আগে এই চিন্তা। আচ্ছা, flowchart of raw sugar processing from sugarcane. ফাইনালি সুগার ক্যান অথবা সুগার বিট থেকে র সুগার প্রসেসিং ফ্লোচার্ট কিভাবে আমরা করব। তো এখানে আমি ফ্লোচার্টটা করছি, স্পেসিফিক প্রত্যেকটা যে ইউনিট অপারেশন আছে এগুলার ডিটেলসে আমার লেখা নাই, বাট আমি মুখে বলবো যতটুকু পসিবল বলবো। আর এইগুলা ধরো মিনি ক্লারিফিকেশন, ফিল্ট্রেশন, ইভাপোরেশন, ক্রিস্টালাইজেশন, এগুলা তোমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আকারে আরো স্পেসিফিক্যালি পড়বা সামনে। প্রত্যেকটা ইউনিট অপারেশন মানে এটা এই সাবজেক্টটাই হচ্ছে তোমার এই সুগার ক্যান থেকে রিফাইন সুগার পর্যন্ত যতগুলা প্রসেসিং স্টেজ আছে, স্টেপস আছে, সবগুলার হচ্ছে তোমার এলাবোরেট করানো হবে। হয়তো বা তোমার এক ক্লাসে একটা করে তোমার হচ্ছে পড়ানো হবে, স্টেপস গুলা পড়ানো হবে। যেমন ধরো ক্রিস্টালাইজেশন, এই একটা ক্লাস ক্রিস্টালাইজেশনের উপর একটা ক্লাসই হবে। ইভাপোরেশনের উপরে হয়তো বা 3-4টা ক্লাস হবে, কারণ ইভাপোরেশন অনেকগুলো ম্যাথ আছে, সিঙ্গেল ইভাপোরেটর থেকে মাল্টিপল ইভাপোরেটর পর্যন্ত। তোমরা হচ্ছে ইভাপোরেশনের ম্যাথ এটাকে করছো না? এই ম্যাথ আবার করা লাগবে?
এই ম্যাথ আবার করা লাগবে? কোন কোন সাবজেক্টে করছো সেটা বলো। ম্যাম করছিলাম তো মনে হয় ইউনিট ইউনিট অপারেশন। অপারেশন। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে ইভাপোরেশনের ম্যাথ করতে হবে, এবং ইভাপোরেশনের ম্যাথ করতে হবে, এটা তো ভালো। ইভাপোরেশনের ম্যাথ তো মজার। জি ম্যাম, অনেক মজা। এবং ইভাপোরেশনের ম্যাথ তোমাদের হচ্ছে মাল্টিপল ইফেক্টেড ইভাপোরেশনের ম্যাথ, কিছু হচ্ছে তোমার ইয়েও করানো হবে, এই যে তোমাদের প্রপার্টিস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসও করানো হবে। তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই ক্লাসটা যদি মানে সিরিয়াসলি যদি ফিজিক্যালি করানো হতো তাহলে বেটার হতো, কারণ এই ক্লাসটা পুরাই হচ্ছে ম্যাথের উপরে ডিপেন্ড করে আর কি, সব ফুল ম্যাথ। যাই হোক, সেন্ট্রিফিউগাল সেপারেশন এটারও কিছু ম্যাথ আছে। মানে ওভারঅল তোমরা হচ্ছে বলতেছি যেটা, যে প্রত্যেকটা স্টেপস এগুলার তোমরা ম্যাথ করবা এবং আরো ইলাবোরেটলি সামনে পড়বা। এক একটা ক্লাস হবে, অথবা দুইটা ক্লাস, একটা ক্লাসেও দুইটা স্টেপ পড়ানো হবে, যেভাবে পসিবল হয় আর কি। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে সুগার কেন কালেক্ট করলাম মাঠ থেকে, মানে তার হচ্ছে সুগার কেনের ইয়ে থেকে, কৃষক থেকে কালেক্ট করা হলো, নিয়ে আসা হলো ইন্ডাস্ট্রিতে যে কোনো ভাবে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। তো নিয়ে আসার পরে এটাকে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কালেক্ট করে ওয়েট করা হয়, স্যাম্পলিং করা হয়। স্যাম্পলিংটা কেন করা হচ্ছে? কোয়ালিটি প্যারামিটার দেখার জন্য। যেমন এই যে বলতেছিলাম যে ম্যাচুরিটি, সুক্রোজটা ডিপেন্ড করতেছে সুগার কেনের ম্যাচুরিটির উপরে। তো আমরা যদি ভালো কোয়ালিটির সুগার পেতে চাই, তাহলে ম্যাচিওর তোমার সুগার কেন গুলো আলাদা করা হবে, আর বাকি যেগুলো হচ্ছে একটু দুর্বল প্রকৃতির, ম্যাচিওর হয় নাই এখনো, ওগুলো আলাদা থাকবে। ওইগুলা তোমার হচ্ছে ওইভাবে প্রিপেয়ার করা হবে র সুগার। হয়তো বা তোমার হচ্ছে আলটিমেট কি প্রাইসটা কম হবে, মিষ্টিটা কম হবে সুইটনেসের, সো প্রাইসটাও কম হবে, সুগারের সুইটনেস কম হয়ে যাবে। তো স্যাম্পলিংটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেসিং স্টেপ। অবশ্যই আমাদের হচ্ছে র সুগার মানে সুগার প্রসেসিং করার ক্ষেত্রে স্যাম্পলিং করতে হবে। স্যাম্পলিং করার পরে প্রিপারেশন করা হবে। এখানে দেখো প্রিপারেশন একটা প্রসেসিং স্টেজ আছে। ট্রিমিং করা হবে, যেমন হচ্ছে আখের ক্ষেত্রে যে গিট থাকে না, গিট গুলা ছাড়াইতে হবে, কারণ ওই গিটটা হচ্ছে মিলিং এ দেয় না খুব একটা। কারণ ওই গিটটা দেখো আমরা যখন, এই যে আমরা যখন সুগারটা খাই অনেক সময় এই দাঁত দিয়ে দাঁত মানে মুখে এরকম করে চাবাই চাবাই খাইছো কেউ সুগার, সুগার কেন জি ম্যাম। খাওয়ার তো কথা নাকি, জি ম্যাম। দাঁত দিয়ে ছিলায় ছিলায়, জি ম্যাম, এটা তখন কিন্তু গিট গুলা এমনি আমরা ফেলে দিই, কারণ গিট গুলা শক্ত থাকে, ওই জায়গায় আসলে খুব একটা হচ্ছে ই থাকে না। তো তারপরে তোমার হচ্ছে উপরের ছালগুলা এগুলা ছাড়ানো হয়, এবং প্রত্যেকটা গিট ও ওয়াইজ হচ্ছে তোমার পিস পিস করা হয়, কেটে কেটে রাখা হয়। এটা হচ্ছে একটা প্রিপারেশন প্রসেস। দেন তোমার হচ্ছে মিলিং প্রসেস। মিলিং প্রসেসটা হচ্ছে এক্সট্রাকশন। সুগার ক্যান থেকে আমরা সুগার ক্যান জুস এক্সট্রাক্ট করব। সুগার কেন জুস যখন এক্সট্রাক্ট করা হয়, ব্যাগাসটা সলিড যে থাকে, সলিড পোর্শনটা পুরোটাই আলাদা হয়ে যায়, এবং আমরা সরাসরি লিকুইডটা নিচ্ছি। ব্যাগাসটা বাই প্রোডাক্ট হিসেবে ইউজ হয়। আর যে জুসটা থাকে মিক্সড জুস, আফটার এক্সট্রাকশন, এক্সট্রাকশনের পরে যে জুসটা থাকে, এখানে এটাকে মিক্সড জুস বলা হয় এক্সট্রাকশনের পরে। এক্সট্রাকশনটা কিন্তু এখানে মিলিংটা, মানে মিলিং এর মাধ্যমে আমরা এক্সট্রাকশন করি। তো এক্সট্রাকশনের পরে যেটা থাকে সেটা মিক্সড জুস বলা হয় এজন্য, কারণ এখানে সুগার কেন জুস থাকে এবং কিছু ইম্পুরিটিস থাকে, এজন্য মিক্সড জুস বলা হচ্ছে। এই মিক্সড জুসটাকে ক্লারিফিকেশন করা হয়। সুগার কেনের ক্ষেত্রে ক্লারিফিকেশন, যে এখানে আমি স্টেজটা এখানে বলা হয়েছে ক্লারিফিকেশন, এটাকে ডিফিকেশন প্রসেস বলা হয়। স্পেসিফিক ধরো সুগার প্রডিউস করার ক্ষেত্রে ক্লারিফিকেশন, আমরা তো নরমাল ক্লারিফিকেশন দিয়ে বুঝতেছি যে ক্লারিফাই করা হচ্ছে। যেহেতু এই ক্লারিফিকেশনটা সুগার কেনের ক্ষেত্রে ক্লারিফিকেশনটা লাইম দিয়ে করা হয়, লাইম দিয়ে করা হয় দেখে দেখে এটাকে ডিফিকেশন প্রসেস বলা হয়। ক্লারিফিকেশন এবং ডিফিকেশন প্রসেস সেম, তোমরা হচ্ছে আবার মানে আলাদা ভাবো না, এবং হচ্ছে মানে অন্যরকম কিছু ইয়ে করো না। সেটা হচ্ছে যে ডিফিকেশন প্রসেস এই জন্যই বলা হয়, ক্লারিফিকেশনটা যে এজেন্টটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে লাইম, লাইম ইউজ করা হয় দেখে এটাকে ডিফিকেশন প্রসেস বলা হয়। সো ক্লারিফিকেশন এবং ডিফিকেশন সেম প্রসেস, শুধু নেম আলাদা নাকি।
জি ম্যাম। আচ্ছা, মাঝে মাঝে কেউ একটু কথা টথা বইলো, বলে যেটা হয় যে হচ্ছে মানে আমি বুঝি যে আমার ক্লাসে তোমরা আসো। এমনও হইতে পারে অনেক সময় যে হ্যাঁ নেট চলে গেছে, তখন আমি বক বক করতে গেছি, তোমরা কেউ নাই। ম্যাম সবার তো আর একসাথে যাবে না, সমস্যা নেই। মানে আমারটা চলে গেল, ও আচ্ছা। বাকি নেট তো মানে আমি আমারটার ভয়ে আছি, তোমাদেরটা না। আচ্ছা, ক্লারিফিকেশন করা হয়, লাইম অ্যাড করা হয়, এবং এটা হচ্ছে সব থেকে পুরাতন, ওল্ডেস্ট এবং চিপেস্ট একটা মেথড, এবং অ্যাজ ইউজুয়াল করা হয় আর কি। তারপরে মেইন যে ইনগ্রেডিয়েন্ট লাইম এবং হিট। ক্লারিফিকেশন প্রসেসে মিল্ক অফ লাইম বলা হয় যেটাকে আর কি, কারণ শুধু লাইম যে দিয়ে দেওয়া হয় তা না, লাইমের একটা সিরাপ তৈরি করা হয়, সেটার জন্য এটাকে মিল্ক অফ লাইম বলা হয়। মিল্ক অফ লাইমটা সুগার কেন জুসে, মিষ্টি যে জুস আছে সেই জুসে অ্যাড করা হয়, এবং হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে হিট করা হয়। ক্লারিফিকেশন অ্যাডভান্টেজ এবং ক্লারিফিকেশনের বিভিন্ন টাইপস: হট ডিফিকেশন, কোল্ড ডিফিকেশন, এবং হট প্লাস কোল্ড দুইটা ডিফিকেশন, তিনটা স্টেজ আছে এখানে। স্টেজ বলতে হচ্ছে তিনটা প্রসেস আছে, মেথড। এই মেথডগুলো তোমরা হচ্ছে সামনের পড়বা আর কি ক্লাসে। সো আমি এখানে যতটুকু বলতেছি, কতটুকু বলতেছি যে তোমাদের যদি 5 মার্কের একটা কোশ্চেন আসে যে তোমরা রো সুগার প্রসেসিং বলো, মানে লিখো, ডেসক্রাইব করো, সেক্ষেত্রে তোমাদের এই ফ্লোচারটা দিতে হবে, এবং কিছু কিছু প্রত্যেকটা ইউনিট অপারেশনের সাথে লিখে কিছু কিছু কথা বলতে হবে। আমি ততটুকু পড়াচ্ছি এই জায়গায়। এবং ক্লারিফিকেশন একদম বিগ একটা টার্ম, বিভিন্ন মেথড আছে ক্লারিফিকেশনের, 3টা মেথড আছে, মেথডগুলো সামনে পড়ানো হবে। এখানে লাইম এবং হিট যে দুইটা রিয়েজেন্ট ইউজ করা হয় একটু জানলেই হবে। ওকে, ক্লারিফিকেশনের পরে যখন লাইমটা অ্যাড করা হয়, এখানে সেটলিং এর একটা বিষয় থাকে। যখন লাইম অ্যাড করা হয় তখন হচ্ছে রিঅ্যাকশন করে কিছু মানে সলিড কিছু নিচে পড়ে থাকে, উপরে ক্লারিফাইড জুস থাকে, তখন ওটাকে ফিল্ট্রেশন করা হয় ফিল্টারকে একটু আলাদা করে দেওয়ার জন্য, এবং তোমার হচ্ছে আমাদের ক্লিয়ার জুসটা নেওয়ার জন্য। এবং এই ক্লিয়ার জুসটা কি, অবশ্যই ক্লারিফাইড জুস। লাইম যে অ্যাড করা হয়েছে ডিফিকেশন প্রসেসের সময়, তো সেই ক্লারিফাইড জুসে কিন্তু কিছু মানে রিয়েজেন্ট থেকে যায়, থাকবে। দেন ইভাপোরেশন করা হচ্ছে। ইভাপোরেশন মানে সিরাপ ফর্ম করা হয়। ইভাপোরেশন করার পরে আফটার ইভাপোরেশন অ্যাবাউট 60 to 70% সলিড থাকবে। এবং ইভাপোরেশনের ক্ষেত্রে সিঙ্গেল ইভাপোরেটর না, মাল্টিপল ইভাপোরেটর ইউজ করা হয়। মিলিং এর ক্ষেত্রে এখানেও প্রসেস আছে তোমার, যে কতগুলা স্টেজে কতগুলা স্টেপস আছে। সো এই স্টেপস গুলা, মিলিং এর এই স্টেপস গুলা হয়তো পড়ানো হবে না, দরকার নাই তোমাদের জানার, তবে ইভাপোরেটরটা পড়ানো হবে নেক্সট। দেন ক্রিস্টালাইজেশন করা হয়, ক্রিস্টাল ফর্ম করা হয়। ক্রিস্টালাইজেশনের একটা ফুল মানে কিছু ম্যাথ আছে ক্রিস্টালাইজেশনের ক্ষেত্রে, এবং কিভাবে ক্রিস্টাল ফর্ম হয়, কোন টেম্পারেচারে, প্রসিডিউরটা কি কি, ডিটেইলস তোমাদের একটা ক্লাস হবে। ক্রিস্টালাইজেশন হওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা হয় যে আমাদের সিরাপ ইভাপোরেশনের পরে যে সুগার সিরাপটা থাকে, সুগার জুসের, সুগার কেন জুসের যে সিরাপটা থাকে, সেই সিরাপটাকে আরো বেশি কনসেন্ট্রেট করা হয় ক্রিস্টালাইজেশনের ক্ষেত্রে, এবং কনসেন্ট্রেশনের এক পর্যায়ে সুগার ক্রিস্টাল গ্রোথ হয়। সেন্ট্রিফুগাল সেপারেশন করা হয় ক্রিস্টাল এবং হচ্ছে মোলাসেস আলাদা করার জন্য, এটার জন্য সেন্ট্রিফুগাল সেপারেশন প্রয়োজন হয়। দেন ড্রাইং করা হয়। আফটার ড্রাইং এর পরে তোমার র সুগারের ময়েশ্চার কন্টেন্ট থাকবে 0.5 to 2%। সো এখানে ড্রাইং কিভাবে করা হয় এটা হচ্ছে একটা বিষয়, এটাও তোমরা হচ্ছে ফাইনালি প্রত্যেক মানে আমি যেরকম বললাম যে স্টেজ ওয়াইজ পড়বা, ওরা এরকম অবশ্যই এখানে হচ্ছে মেকানিক্যাল ড্রাইং করা হয় কোন একটা ড্রায়ারের মাধ্যমে। এটুকু বুঝতে পারছো যতটুকু বললাম? জি ম্যাম। জি ম্যাম। রিফাইন সুগার, র সুগারকে ডিফিউকেশন প্রসেসের মাধ্যমে, ক্রিস্টালাইজেশন প্রসেসের মাধ্যমে
এবং হচ্ছে ডিকালারাইজেশনের মাধ্যমে রিফাইন সুগার প্রসেস মানে রিফাইন সুগার আলটিমেটলি প্রডিউস করা হয়। সুগারের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এখানে মূলত তিনটা সুগার, একটা আমরা আমরা কি জানি র সুগার, রিফাইন সুগার, এই দুইটাই আমরা পরিচিত। আরেকটা সুগার আছে প্লান্টেশন হোয়াইট সুগার, এটার মাঝামাঝি একটা স্টেজ আর কি, ওটা আসলে খুব একটা অ্যাপ্লিকেবল না, এবং প্লান্টেশন হোয়াইট সুগারের থেকে রিফাইন সুগারটা বেটার। আবার কিছু কিছু ক্ষেত্রে রিফাইন সুগারের থেকে র সুগার ভালো, কারণ র সুগারে অ্যাটলিস্ট র সুগারে হচ্ছে র সুগারের ক্ষেত্রেও তোমার লাইম অ্যাড করা হয়, ক্লারিফাইং এজেন্ট অ্যাড করা হয়, কিন্তু র সুগারকে আবার তোমার ক্লারিফাইং এজেন্ট ইউজ করে দেন রিফাইন সুগার করা হয়। সো লাইম আলটিমেটলি দুইবারে হচ্ছে ইউজ করা হচ্ছে। এই জন্য হচ্ছে তোমার অনেক ক্ষেত্রেই এটাকে বলা হয় যে র সুগারটাকেই রিফাইন সুগার থেকে, কিন্তু আমরা হচ্ছে র সুগার খাই না, কারণ সেটা হচ্ছে ব্রাউন কালার, আমাদের কাছে দেখতে ভালো মনে হয় না। সো আলটিমেটলি আমরা রিফাইন সুগার খাই। যাই হোক, রিফাইন সুগার প্রসেসিং এর ফ্লো চার্ট। র সুগার যে প্রডিউস হচ্ছে, র সুগার থেকে রিফাইন সুগার, তোমাদের কিন্তু কোশ্চেন এরকম আসতে পারে যে র সুগার প্রডিউসিংটা হচ্ছে ইলাবোরেটলি বা ডেসক্রাইব করো, এরকমও আসতে পারে যে রিফাইন সুগার ইলাবোরেটলি ডেসক্রাইব করো। যদি র সুগার থেকে রিফাইন সুগার বলা না থাকে, তাহলে কিন্তু তোমাদের একদম ফুল প্রথম থেকে রিফাইন সুগার পর্যন্ত আসতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। যদি উল্লেখ না থাকে, এবং সেটা অবশ্যই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনও সেক্ষেত্রে একটা থাকবে যে হ্যাঁ মার্ক একটু বেশি থাকবে। তো র সুগারের ক্ষেত্রে রিফাইন সুগার, র সুগার থেকে রিফাইন সুগার করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে দেখো সরাসরি মেল্টার আছে, যে মেল্টিং করা হচ্ছে, এর মাঝখানে আরেকটা স্টেপস হবে, তোমরা সবাই হচ্ছে লিখে নাও। র সুগার থেকে মেল্টার, এই যে স্টেপসটা আছে, এই স্টেপস এর মাঝখানে আরেকটা স্টেপস আছে, সেটা হচ্ছে অ্যাফিনেশন। এ আই এন এ টি আই ও এন, ম্যাম আবার একটু বলেন। অ্যাফিনেশন, এ এফ এফ আই এন এ টি আই ও এন। লিখছো? জি ম্যাম। এখানে ওই একটা স্টেপ অ্যাড করতে গেলে কি হইতো, আমার আবার ফ্লোচার্টটা নতুন করে করতে হইতো, এই জন্য আমি করি নাই। আর ওই অ্যাফিনেশন স্টেপটা হচ্ছে তোমার একদম ম্যান্ডেটরি তাও না। অ্যাফিনেশন কখন করা হয়? যখন রসগাটা অনেক বেশি তোমার হচ্ছে ইম্পিউরিটিস থাকে, মানে কালার যখন অনেক বেশি থাকে, অ্যাবাউট এখানে বলা হয়েছে যে 1200 ICU-MSA, এটা হচ্ছে তোমার কালার মেজারমেন্টের একটা মানে একক, শুধুমাত্র সুগারের ক্ষেত্রে ইউজ করা হয়। ধরো আমরা কালার নরমালি আমরা কি এলএবি ভ্যালু কিন্তু দেখি, আমাদের কিন্তু এলএবি মেশিন আছে কালার মিটার, কিন্তু সুগারের ক্ষেত্রে র সুগারে যে কালারটা থাকে, সেই কালারটা মেজারমেন্টের ক্ষেত্রে যে একক ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ICU-MSA, এটা তোমাদের জানা থাকলেই হবে। তো এই এককটার ক্ষেত্রে যদি 1200 অ্যাবভ 1200 হয়, তাহলে হচ্ছে অ্যাফিনেশন, এই প্রসেসিং স্টেজটা আসে, আর না হয় আসবে না। মানে র সুগারটা যদি ভালো কোয়ালিটির হয়, সেক্ষেত্রে তোমার কালার ভ্যালুটা কম আসবে। যদি ভালো কোয়ালিটি এবং ভালো গ্রেডের না হয়, সেক্ষেত্রে কালার ভ্যালুটা বেশি আসবে। যখন কালার ভ্যালুটা বেশি থাকবে, তখন হচ্ছে অ্যাফিনেশন প্রসেস স্টেপসটা আসে আর কি। এক্ষেত্রে অ্যাফিনেশনের ক্ষেত্রে যেটা হয়, অ্যাফিনেশন সিরাপ ইউজ করা হয়, ওটার নামই অ্যাফিনেশন সিরাপ, কালার রিমুভ করার জন্য, ব্রাউন কালারটাকে রিমুভ করার জন্য, আরো কিছুটা রিমুভ করে আসলে মানে এখানেই কিছুটা কালার রিমুভ করা হয়, সেটাকে একটু ভালো কোয়ালিটিতে আনার জন্য। আর রিফাইন সুগারে তো ফাইনালি কালার রিমুভ হয়, ডি কালারাইজার কিন্তু আছে, এখানে ডি কালারাইজার ইউজ করা হয়, কিন্তু অনেক বেশি যখন তোমার কালার থাকে, গ্রেডটা যখন ভালো না থাকে,
তখন ডিকালারাইজিং এজেন্ট হিসেবে এখানে দেখো একটা স্টেজ আছে ডিকালারাইজিং এজেন্ট, যেটা ইউজ করা হয় এফিনেশন ওই সুগারের ক্ষেত্রে না করলে আসলে এই পরিমাণ ডিকালারাইজিং এজেন্ট দিয়ে হবে না ডিকালারাইজার। এই জন্যই মূলত এই জায়গায় অ্যাফিনেশনটা করা হচ্ছে। যদি গুড কোয়ালিটির র সুগার থাকে তাহলে অ্যাফিনেশন প্রসেসটা দরকারই নাই, যদি না থাকে তাহলে অ্যাফিনেশন প্রসেস দরকার আছে। সো তোমরা যখন হচ্ছে র সুগার থেকে রিফাইন্ড সুগার প্রিপারেশনের ফ্লোচার্ট লিখবা, তো তখন তোমরা অ্যাফিনেশন লিখবা এবং ডেসক্রাইব যখন করবা তখন আমি যেভাবে বললাম যে এরকম যদি গুড কোয়ালিটির র সুগার হয় তাহলে লাগবে না, ম্যান্ডেটরি হবে না, সেক্ষেত্রে এভাবে বলতে হবে। এই অ্যাফিনেশন সিরাপ দিয়ে অ্যাফিনেশন স্টেজে অ্যাবাউট 50 to 60% কালার রিমুভ করা হয়, ব্রাউন কালার রিমুভ করা হচ্ছে। দেন মেল্টিং স্টেজ, অ্যাফিনেশন বুঝছো? জি ম্যাম। এবং আমি যে অ্যাফিনেশন লিখি নাই বারবার কিন্তু আমি হচ্ছে বলে দিচ্ছি, আমি যখন স্লাইড দিব তখনও হয়তো অ্যাফিনেশন থাকবে না, কিন্তু পরীক্ষার খাতায় যদি অ্যাফিনেশন না থাকে তাহলে কিন্তু মনে হবে যে হ্যাঁ ও এই ক্লাসটা করে নাই বা সে ক্লাসে মনোযোগ দেয় নাই, তখন হচ্ছে ওর অ্যাটেন্ডেন্স শিটে গিয়ে হচ্ছে মার্ক কাটবো আমি। বুঝতে পারছো? জি ম্যাম। এই স্লাইড অ্যাড করতে মানে একটা হচ্ছে ফ্লোচার্ট করতে বেশি সময় লাগে না, আমি ফ্লোচার্ট করতে পারতাম কিন্তু ফ্লোচার্ট আমি করি নাই হচ্ছে তোমাদের হচ্ছে স্পেশাল অ্যাটেনশনটা থাকে মানে তোমরা যেন দাও সেটার জন্য, এবং আমি যেন এই কথাটা বলতে পারি সেজন্য, না হয় এই ফ্লোচার্ট আমি করতে পারতাম। বুঝতে পারছো আমি কি বলছি? জি ম্যাম, বুঝতে পারছি। ক্লাসে এখন হচ্ছে আসো কতজন? ম্যাম 18 জন। ওকে, এবং এই 18 জনের তো হচ্ছে অ্যাটেন্ডেন্স আছেই আমার কাছে। না 18 ম্যাম, জনের হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। আচ্ছা, আমি ক্লাসের লাস্টে তোমাদের অ্যাটেন্ডেন্স দিব মানে দিব, আবার লিংক দিব। আচ্ছা ম্যাম। দেন হচ্ছে মেল্টিং স্টেজটা আসছে, মেল্টিং এর ক্ষেত্রে অ্যাফিনেটিং র সুগার মেল্ট করা হচ্ছে এই জায়গায়। যদি অ্যাফিনেশন করা হয় তাহলে অ্যাফিনেটিং র সুগার মেল্টেড করা হচ্ছে, অথবা যদি গুড কোয়ালিটির র সুগার হয় কালার ভ্যালু কম থাকে সেক্ষেত্রে অ্যাফিনেশন করা হচ্ছে না, সরাসরি র সুগার মেল্টিং করা হচ্ছে। তো এই মেল্টিং এর ক্ষেত্রে যেটা থাকবে যে অবশ্যই হট ওয়াটার ইউজ করা হবে এবং তোমার হচ্ছে টেম্পারেচারটা থাকতেছে 75 ডিগ্রি সেলসিয়াস, রাখা হচ্ছে 25 থেকে 30 মিনিট, অ্যাবাউট হাফ এন আওয়ার। মেল্টারটা হচ্ছে এখানে ইকুইপমেন্টটা, মেল্টারে মেল্টিং প্রসেসিং স্টেজটা হবে। সো এই মেল্টিং এর জায়গায় হচ্ছে হট ওয়াটার ইউজ করা হচ্ছে। নর্মালি র সুগারের তোমার সাইজটা থাকে হচ্ছে 250 থেকে 650 মাইক্রন। এই 600 এখানে হচ্ছে হট ওয়াটার দিয়ে টেম্পারেচার ফিক্সড করে রেখে যখন করা হয় তখন হচ্ছে আলটিমেটলি গলে যাবে, ফুললি সিরাপ ফর্ম চলে আসবে। দেন তোমার হচ্ছে ক্লারিফিকেশন, অ্যাজ ইউজুয়াল ক্লারিফাইং এজেন্ট ইউজ করা হয়, মিল্ক অফ লাইম যেটা ইউজ করা হচ্ছে, ফিল্ট্রেশন করা হচ্ছে, ডিকালারাইজেশন তার মানে ব্লিচিং এজেন্ট ইউজ করা হয় এখানে। দেন ক্রিস্টালাইজেশন একটা স্টেজ আসছে, ফাইনালি সেন্ট্রিফিউগেশন, রিফাইন সুগার চলে আসছে। এই প্রসেসিং গুলা কিন্তু দেখো ফিল্ট্রেশন যেটা করা হচ্ছে ওটাই, এখানে শুধুমাত্র অ্যাড হচ্ছে ব্লিচিং এজেন্ট ইউজ করা হচ্ছে ডিকালারাইজেশন এই স্টেজে। ক্রিস্টালাইজেশন, সেন্ট্রিফিউগেশন তোমরা আগের স্টেজেই পড়ছো। এখানে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে ভাইবার ক্ষেত্রে, সেটা হচ্ছে, অথবা তোমাদের অনেক ক্ষেত্রে যদি 1 মার্কের যদি আমি ক্লাস টেস্ট নিই, যে শুধুমাত্র 1 মার্কের ক্লাস টেস্ট হবে একটা কোশ্চেন আনসার করার ক্ষেত্রে, 20টা কোশ্চেন থাকবে 20 মার্ক, এরকম যদি হয় কোশ্চেন, সেক্ষেত্রে এরকম থাকতে পারে যে ফাইনালি রিফাইন্ড সুগার প্রডিউসের ক্ষেত্রে ক্রিস্টালাইজেশন হচ্ছে কয়বার করতে হয়, অথবা সেন্ট্রিফিউগেশন, বা কোন কোন
স্টেজগুলো, প্রসেসিং স্টেজগুলো দুইবার করে করতে হয়, এরকম তোমাদের থাকতে পারে। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, আমার ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্তই। এখানে দুইটা ফ্লোচার্ট পড়ানো